হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতেই আমি, পর্ব ৮, লেখিকা প্রিয়া। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। বিবরদের বাড়িতে যেতে প্রায় বিকেল হয়ে যায় প্রভাতী আর ওর বাবার। সুলতানা বেগম সেই সময় উঠোন ঝাড়ু দিচ্ছিলেন। কাইসার গাড়ি উঠোনের পাশে দাঁড় করায়। সুলতানা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে তাকিয়ে থাকে, কে আসতে পারে জানা নেই। গাড়ি থেকে কাইসার নামছে দেখে সুলতানার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাইসার গাড়ি থেকে নেমে ধীর পায়ে প্রভাতীর হাত ধরে এগিয়ে যায়। সুলতানা পাশে গিয়ে দাঁড়ায়। সুলতানা বলে, তুমি এখানে? কাইসার বলল, আমার মেয়ে প্রভাতী বিবরের স্টুডেন্ট, ও বিবরকে দেখতে এসেছে। আপনি কি স্যারের মা? সুলতানা প্রভাতীকে কোলে তুলে নেয়। না মা, আমি তোমার স্যারের পচা মা। আন্টি, মায়েরা তো পচা হয় না। সুলতানা আর কিছু বলতে পারে না। চোখের জল চিকচিক করে ওঠে। প্রভাতীকে কোলে নিয়ে বিবরের রুমে যায়। বিবর তখন মোবাইলে গেম খেলছিল। বিবর, দেখ কে এসেছে। বিবর মুখ তুলে তাকিয়ে দেখে মায়ের কোলে প্রভাতী। প্রভাতী, তুমি কার সাথে এসেছো? তখনই কাইসার সাহেব ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিবর? আলহামদুলিল্লাহ আঙ্কেল, খুব ভালো আছি। সুলতানা, আপনি কাল হাসপাতালের সব বিল পরিশোধ করে আমাদের ঋণী করে দিলেন। আরে কি বলছেন, ও আমার ছেলের মতোই। বিবর অবাক হয়ে সুলতানা বেগমের কথা শুনছে। এত সুন্দর করে শুদ্ধ পরিপাটি ভাষায় কথা বলছেন, আর এই মহিলায় আবার অশিক্ষিতদের মতোই সারাদিন গালিগালাজ করে থাকেন। আপনি বসুন, মেয়েটাকে নিয়ে। মা প্রভাতী, তুমি কি খাবে? আরে আপনি ব্যস্ত হবেন না, আমরা কিছুই খাবো না, ওকে দেখে চলে যাব। তা কি করে হয়? গরিবের বাড়িতে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে যান। মা, বলছিলাম কি, প্রভাতী আলুর চিপস খেতে বেশি ভালোবাসে, যদি পারো ওর জন্য। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মামনি, তুমি আন্টিকে একটু সময় দাও, ছট করে বানিয়ে আনছি। মুখ ফসকে সুলতানার বেরিয়ে যায়। এখনো কি সেই চিনি বেশি দিয়ে চা খাও? কাইসার আর সুলতানা দুজনেই বিব্রতকর অবস্থায় পড়ে গেল। বিবরের দিকে তাকিয়ে দেখে ও প্রভাতীর সাথে কথা বলছে। স্বস্তির নিঃশ্বাস নেয় দুজনেই। সুলতানা ঝটপট আলুর চিপস আর চা বানিয়ে আনে। স্যার, আপনি হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। প্রভাতী বিবরকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। কাইসার আর সুলতানা পাশের রুমে বসে আছে, কারো মুখে কথা নেই। তখনই সুলতানা বলে উঠল, তোমার মেয়েটা তোমার মতোই ভালো হয়েছে, ওর মাও অনেক ভালো। মেয়েটা মায়ের মতোই গুণবতী হয়েছে। খুব সুখে আছো, তাই না? দুঃখ কুড়িয়ে বেঁচেছিলাম, আলোর মশাল নিয়ে রিক্তা আসে, ওর ভালোবাসা নতুন করে বাঁচতে শেখায়। একটা দীর্ঘশ্বাস শেষে আবার নীরবতা। সুলতানা, তুমি তো শিক্ষিত ছিলে, তাহলে চাকরি না করে গৃহিণী হয়ে আসো কেন? চাকরি করার খুব ইচ্ছে ছিল, স্বাবলম্বী হতে কে না চায়, কিন্তু যখনই জীবনের প্রতি ঘৃণা জমে, তখন থেকেই আর কোনো স্বপ্ন আমায় ছুঁতে পারেনি। সুলতানা, জীবনে অনেক বড়, মৃত্যু হলে শেষ না হলে কিন্তু অনেক রাস্তা পাড়ি দিতে হয়। এই যে তোমার স্বামী গ্যারেজে কাজ করে সংসার চালাচ্ছেন, তুমিও যদি চাকরি করতে তাহলে দুজনের আয়ে তোমাদের সংসার ভালোভাবেই চলতো। তখন এত কিছু ভাবিনি, শুধু ভেবেছি বিবরের বাবাকে আঘাত করা আর নিজেকে কষ্ট দেওয়ার কথা। এখনো সময় আছে, তুমি চাকরি করতে পারো। সরকারি চাকরি না পাও, প্রাইভেট জব তো পাবে। এখন কি করে সম্ভব?
তুমি চাইলে আমি ব্যবস্থা করে দেব। আমি কাল জানিয়ে দেব তোমায় বিবরের বাবার সাথে কথা বলে। আচ্ছা, এখন তাহলে যাই। এই আমার কার্ড, ফোন করে জানিয়ে দিও। আর এক কাপ চা খেয়ে যাবে প্লিজ। কতদিন পর তোমায় চা করে খাওয়াচ্ছি। ঠিক আছে, চা প্রেমিক কি চা না খেয়ে যেতে পারে? বিবরের সাথে দুষ্টুমি করেই যাচ্ছে প্রভাতী। মিস্টার ম্যাঙ্গো, আপনি আমায় বিয়ে করে কি এই বাড়িতে রাখবেন? ওরে পিচ্ছি, তোমার মাথায় শুধুই বিয়ের ভূত তাড়া করে। আপনি না বললেন বড় হলে বিয়ে করার কথা? আচ্ছা বাবা, বিয়ে করতে হলে বড় তো হতে হবে। আগে বড় হও, তারপর। স্যার, আপনাদের বাড়িতে এসি নেই? না। ইস, তাহলে গরমের সময় কি আপনার খুব কষ্ট হয়? আরে না রে, গরমের সময় তো আমাদের এই টিনের চালা দিয়ে হুড়হুড় করে বাতাস আসে। ওহ, তাহলে তো টিনের চালা ভালো। বাবা যে কেন ওই ইট পাথরের বাসা বানালো, বাবাটা কি বোকা। বিবর মনে মনে হাসে। বড় হ প্রভাতী, পরে বুঝবে কি আসল বোকা। আর এক কাপ চা খেয়ে কায়সার সাহেব প্রভাতীকে নিয়ে বেরিয়ে পড়েন। রাস্তায় একটা মেয়ে গোলাপ নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। কায়সার গ্লাস নামিয়ে দুইটা গোলাপ কিনে একটা প্রভাতীকে দেয় আর অন্যটা গাড়িতে রাখে। বাসার সামনে গাড়ি এসে থামে। কায়সার প্রভাতীকে উপরে বাসার আন্টির কাছে যেতে বলে। ওনাকে ফোন দিয়ে প্রভাতীকে দেখে রাখার কথা বলেন। প্রভাতী উপরে উঠে যেতেই উনি রিক্তাকে ফোন দিলেন। 3-4 বার রিং করার পরও ফোন ধরল। কি বলবে বলো, আমার হাতে অনেক কাজ। ওয়ার্ডরোব খুলে একটা প্যাকেট আছে, ওইটা বের করো। কি করব এবার? প্যাকেটটা খুলে দেখো। নীল শাড়ি কার জন্য? আমি নিচে ওয়েট করছি। 10 মিনিটের ভিতর নিচে আসো। কিন্তু কেন? টুট টুট। লাইন কেটে দিল। কি হলে এখন শাড়ি পরে বের হতে হবে। গাঢ় নীল রঙের শাড়ি, ছোট ছোট স্টোনের কাজ করা। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে দেখছে রিক্তা। বয়স কম হয়নি, তবুও যেন রূপের ঝুরি নেই। কায়সার গাড়িতে বসে বসে ভাবছে। কাল রাতের সব কথা শোনার পর থেকেই রিক্তা চুপচাপ। রাতে অনেকক্ষণ কান্না করেছে। কান্না করাটাই স্বাভাবিক। নিজের স্বামীর মুখে প্রাক্তনের কথা শুনলে কোন স্ত্রী রাগ করবে না? আর রিক্তা এতটা বছর ধরে আগলে রাখছে কায়সারকে, আগলে রাখছে ওর সংসারকে। এত বছরের সংসারের জীবনে কায়সার আজ পর্যন্ত কোনো অভিযোগ করতে পারেনি। সেই মেয়েকে কি করে কষ্ট দেবে? ওর ভুল ভেঙে দিতেই হবে। তাই তো প্ল্যান করে রিক্তার পছন্দের গাঢ় নীল শাড়ির ওয়ার্ডরোবে রেখেছিল। অনেকদিন পর রাতের শহরটা দুজন মিলে ঘুরে দেখবে, তাই প্রভাতীকে আন্টির বাসায় পাঠিয়ে দিয়েছে। রিক্তা গাড়ির দিকে এগিয়ে আসে। গ্লাস খুলে কায়সার তাকিয়ে আছে। চুল খোলো দাও আর গাড়িতে উঠে বসো। কোথায় যাবে? আর প্রভাতী কোথায়? প্রভাতী নিরাপদে আছে। গাড়িতে ওঠো। কি হলো? আমি কি পরপুরুষ নাকি গাড়িতে উঠতে দ্বিধাবোধ করছো? রিক্তা কিছু বলে না, চুলগুলো খুলে গাড়িতে উঠে বসে। কায়সার গাড়ি চালাচ্ছে আর আর চোখে রিক্তাকে দেখছে। হাজারটা প্রশ্ন ভেসে উঠছে রিক্তার চোখে। কায়সার রিক্তার হাতের উপর হাত রাখে। রিক্তা কেঁপে ওঠে, চোখ দিয়ে জানতে চায় কি হয়েছে। রিক্তা চোখ দিয়ে বুঝে দেয় কিছু না। গাড়ি এসে থামে একটা ব্রিজের উপর। রাতের পরিবেশে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর জল দেখতে রিক্তার ভালো লাগে। কায়সার গাড়ির দরজা খুলে দেয়। রিক্তা বাইরে আসে। বিয়ের প্রথম প্রথম দুজন এভাবে রাতে ঘুরে বেড়াতো। সংসারের বেড়াজালে একদিন সবকিছু থমকে যায়। এখন কারো সময় হয় না। আজ এভাবে আসতে রিক্তা চমকে যায়, সাথে ভালো লাগা কাজ করে। রিক্তা, আমি তোমায় কিছু বলতে চাই। কি বলো? আমি জানি তুমি রেগে আছো। রাগ করাটা অস্বাভাবিক না, কিন্তু যে জন্য রেগে আছো সেরকম কিছু না। তা আমি কি জন্য রেগে আছি বলো? তুমি হয়তো ভাবছো এতদিনও আমি সুলতানাকে ভুলিনি। কেন?
আর আমি বোধহয় তোমায় ভালোবাসতে পারিনি। সব তোমার ভুল ধারণা। এতদিন পর সুলতানাকে দেখে আমার কৌতূহল বেড়ে গিয়েছিল, তাই ওর কাছ থেকে পুরো ঘটনা শুনি। আর মায়ের কথা শোনার পর ওর জন্য খারাপ লাগে কাজ করছিল। মায়ের অপরাধের জন্য নিজেকে দোষী মনে হয়েছিল। আমি তোমাকে ভালোবাসি রিক্তা। আমার জীবনে তুমি আলো হয়ে এসেছিলে, তুমি আমাকে ধন্য করেছো। বাবার ডাক শুনিয়ে তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমায় ভালো না বেসে আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। তুমি আমার আত্মায় মিশে আছো। খোলা চুলে গোলাপ গুজে দেয় রিক্তা। কি বলবে বুঝতে পারছো না? আজ নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে। মেয়েরা না কি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে? তাহলে ও কেন পারলো না? কায়সারের বুকে ঝাঁপিয়ে পড়ে রিক্তা। কায়সার ওকে শক্ত করে বুকে আগলে রাখে। আমি মায়ের ভুলের একটা প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমার পাশে থাকবে? কি করতে চাও? আমি সুলতানাকে বলে এসেছি ওকে চাকরির ব্যবস্থা করে দেব। ওদের অভাবের সংসারে একটা চাকরি পেলে স্বস্তি পাবে। তাই দাও, আমি থাকবো তোমার পাশে। রিক্তা, আমায় ক্ষমা করে দিও। কেন এভাবে বলছো? ক্ষমা তো আমি চাইবো, তোমায় বুঝতে পারিনি বলে। সেজন্য না রিক্তা, তুমি আমার জন্য, আমাদের ছেলেমেয়ের জন্য এত কিছু করো, বিনিময়ে কিছুই পাও না। বিনিময়ের জন্য তো আমি কিছু করি না কাইসার, কিন্তু আমি আমার স্বামী সন্তানদের জন্য করছি। আজ থেকে প্রতিদিন সন্ধ্যের সময় আমরা ঘুরতে বের হব। প্রতিদিন লাগবে না কাইসার, শুধু আমার জন্য কিছু সময় রেখো, যে সময়টুকু কেবল তোমার আর আমার হবে। বয়স যত বাড়ে ততই তোমাকে আমার প্রয়োজন হয়। সেটা শারীরিক সম্পর্কের জন্য না, এই প্রয়োজন একাকিত্ব দূর করার জন্য, এই প্রয়োজন পাশাপাশি চলার জন্য। তোমাকে পেয়ে আমি সত্যি পরিপূর্ণ। কায়সারের বুকে মাথা গুজে নদীর জলের শব্দ শুনছে রিক্তা। চলবে বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।